Hello everyone, welcome to my channel Dada's Physics. So আমরা অলরেডি অল্টারনেটিভ কারেন্টের একটা লেকচার অলরেডি আপলোড করে দিয়েছি, আশা করি তোমরা দেখে নিয়েছো। আজকে আমরা লেকচার 1 কমপ্লিট করে লেকচার 2তে চলে আসবো। তো লেকচার 2তে আমরা সব থেকে আগে যেটা শুরু করব সেটা হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়ে। কোশ্চেনটা হচ্ছে আরএমএস ভ্যালু ক্যালকুলেট করতে হবে। এটা হচ্ছে গিভেন ভোল্টেজ V ইজ ইকুয়াল টু V1 সাইন ওমেগা টি প্লাস V2 কস ওমেগা টি। এই ভোল্টেজটার আরএমএস ভোল্টেজ ক্যালকুলেট করতে হবে। তোমরা লাস্ট ভিডিওতে আরএমএস ভ্যালু ক্যালকুলেট করা দেখেছো এবং অ্যাভারেজ হাফ সাইকেল অ্যাভারেজ দেখেছো কীভাবে ক্যালকুলেট করতে হবে। সাথে সাথে তোমাদেরকে অল্টারনেটিভ কারেন্টের ডেফিনেশন বুঝিয়েছিলাম, ঠিক আছে। আজকে সেই রিলেটেড বেশ কিছু কোশ্চেন করবো এবং নতুন কিছু কনসেপ্ট শিখবো। তো সেই রিলেটেড তোমাদের এখানে ফার্স্ট আমি কোশ্চেনটা দিয়েছি V ইজ ইকুয়াল টু V1 সাইন ওমেগা টি প্লাস V2 কস ওমেগা টি। এই যে ভোল্টেজটার আমাকে আরএমএস ভ্যালু বার করতে হবে। তো এটা তোমাদেরকে কারেন্টও দিতে পারতো যে I ইজ ইকুয়াল টু I1 সাইন ওমেগা টি এটা প্লাস I2 কস ওমেগা টি, এটাও দিতে পারতো, ঠিক আছে, একই টাইপের। তো আমরা জাস্ট সলভ করে দেখবো কীভাবে করব। দেখো এই ধরনের ভোল্টেজগুলোকে আমি তোমাকে দুটো প্রসেসে দেখাবো। একটা হচ্ছে একটুখানি বড় প্রসেস, ঠিক আছে, আর একটু ছোটো প্রসেস, দুটোই আমরা দেখাবো। তো এখানে V ইজ ইকুয়াল টু বেসিক্যালি কি দিয়েছে V1 সাইন ওমেগা টি এটা প্লাস V2 কস ওমেগা টি, এই জিনিসটা দেওয়া হয়েছে। এখানে আমাকে এই V1 সাইন ওমেগা টি আর V2 কস ওমেগা টি এই দুটোর মানে এটা দুটো আলাদা আলাদা ভোল্টেজের সুপারপজিশন, ঠিক আছে, এবং সেই ভোল্টেজ দুটোর মধ্যে একটা ফেজ ডিফারেন্সও রয়েছে। ফেজ ডিফারেন্সটা কি? ফেজ ডিফারেন্সটা হচ্ছে দেখতেই পাচ্ছ, এটা সাইনের ফাংশনে রয়েছে, এটা কস ফাংশনে রয়েছে। তো সাইন আর কসের মধ্যে ফেজ ডিফারেন্স কত? সাইন আর কসের মধ্যে ফেজ ডিফারেন্স হচ্ছে π/2। তোমরা খুব ভালোভাবে জানো এটা। এবার এই দুটো ভোল্টেজের মধ্যে ফেজ ডিফারেন্স রয়েছে π/2। তাহলে আমরা এই সুপারপজিশনের ফলে যে নেট ভোল্টেজটা তৈরি হবে, নেট ভোল্টেজ, সেই নেট ভোল্টেজটা আমরা ক্যালকুলেট করব। বাকি আমরা ফর্মুলা জানি যে যদি VRMS ক্যালকুলেট করতে হয় তার ফর্মুলা হচ্ছে পিক ভোল্টেজ ডিভাইডেড বাই √2। এটা হচ্ছে RMS ভোল্টেজ ক্যালকুলেশনের ফর্মুলা। তো আমরা ক্যালকুলেট করব V নট, অর্থাৎ যে পিক ভোল্টেজ সেটা আমরা ক্যালকুলেট করব। তার জন্য আমরা কি করব? তার জন্য আমরা V1 ইজ ইকুয়াল টু V নট cos 5 কনসিডার করছি, আর V2 ইজ ইকুয়াল টু V নট সাইন 5 কনসিডার করছি, ঠিক আছে। এই দুটো জিনিস যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা খুব ইজিলি একটা ফরম্যাট পেয়ে যাবো। V নটটা কমন চলে যাবে, আমরা দেখতে পাবো যে সাইন ওমেগা টি কস 5 প্লাস কস ওমেগা টি সাইন 5 চলে এসছে, এবং সেই ফর্মুলাটাকে আমরা এরকমভাবে লিখতে পারি সাইন ওমেগা টি প্লাস 5, এরকমভাবে বলতে পারি। এই যে ইকুয়েশন 1 আর এই যে ইকুয়েশন 2, এই দুটো ইকুয়েশন থেকে আমরা V নটের ভ্যালু পাবো। যদি আমরা ইকুয়েশন 1 তার স্কোয়ার করি প্লাস ইকুয়েশন 2 তার স্কোয়ার করি, এই দুটো স্কোয়ার যদি করে দিই তাহলে আমরা ইজিলি V নট স্কোয়ার ইজ ইকুয়াল টু পাবো V1 স্কোয়ার প্লাস V2 স্কোয়ার। এই জিনিসটা আমরা পাবো, ঠিক আছে। কীভাবে পাবো? জাস্ট V নট স্কোয়ার প্লাস কস স্কোয়ার 5 হবে, V নট স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার 5 হবে, ঠিক আছে। সেখান থেকে V নট স্কোয়ারটা কমন চলে গেলে কস স্কোয়ার 5 প্লাস সাইন স্কোয়ার 5 ইজ ইকুয়াল টু 1 হয়। এই কনসেপ্টটাই আমরা এখানে লাগিয়েছি, ঠিক আছে। তোমরা নিজেরা এটুকু করে দেখবে, আমি সেই স্টেপটা এখানে দেখাচ্ছি না। তো সিম্পলি তাহলে V নট ইজ ইকুয়াল টু আমাদের এখানে চলে আসছে √V1 স্কোয়ার প্লাস V2 স্কোয়ার আমরা পেয়ে যাবো। এবং এই V নটের ভ্যালুটা যদি ওখানে বসিয়ে দিই তাহলে আমাদের কাছে যে VRMS এর যে ভ্যালুটা সেটা চলে আসবে √V1 স্কোয়ার প্লাস V2 স্কোয়ার, এটা ডিভাইডেড বাই √2। এইটা হয়ে যাবে আমাদের আনসার, ঠিক আছে। যদি এটা কারেন্ট হতো তাহলে I1 স্কোয়ার প্লাস I2 স্কোয়ার এরকমভাবে আমরা করতে পারতাম, ঠিক আছে। এইবার এই প্রসেসটা একটুখানি বড়, ঠিক আছে। এবার এটাকে আরেকটু শর্ট প্রসেসে আমরা কীভাবে করবো, একটু অন্যরকম টেকনিক ইউজ করবো, ঠিক আছে। কীরকম টেকনিক ইউজ করবো? এই যে এখানে সাইন ওমেগা টি রয়েছে, এখানে কস ওমেগা টি রয়েছে, দুটো আলাদা আলাদা ফাংশন তোমরা দেখতেই পাচ্ছ। এই দুটো ফাংশনের মধ্যে কত ফেজ ডিফারেন্স? 90 ডিগ্রি ফেজ ডিফারেন্স, ঠিক আছে। তাহলে আমরা মনে মনে কনসিডার করে নেবো এটাকে যে V1 ভোল্টেজটাকে আমি এরকমভাবে ড্র করতে পারি, এটা যদি V1 হয়, আর তাহলে এইটাকে আমি V2 এভাবে ড্র করতে পারি, ঠিক আছে। তার মানে এদের মধ্যে 90 ডিগ্রি ফেজ ডিফারেন্স রয়েছে, ঠিক আছে। এবার 90 ডিগ্রি যদি হয়, এদেরকে মনে মনে তোমরা ভেক্টর মনে করো। ভেক্টর যদি মনে করো তাহলে এদের যে রেজাল্টেন্টটা, সেই রেজাল্টেন্ট মানে সুপারপজিশনের ফলে যে নেট
নেট যে অ্যাম্পলিটিউডটা তৈরি হবে ভি নট, সেই ভি নটটা কত হবে? সেই ভি নটটা সিম্পলি আমরা বলতে পারি যেহেতু 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে √V1 স্কোয়ার প্লাস V2 স্কোয়ার হবে। বাস আমরা চলে এলো ভি নটের ভ্যালু, এটা আমরা এখানে বসিয়ে দেবো, ডাইরেক্ট আমাদের আনসার চলে আসবে এই জিনিসটা। ঠিক আছে, তো আশা করি এই শর্ট প্রসেসটাও তোমরা বুঝতে পারলে। তো সাথে আমরা শর্ট ট্রিকটাও এখানে শিখলাম, এই ট্রিকটা ইউজ করে তোমরা ইজিলি এই ধরনের অঙ্ক করতে পারো। যদি ফেজ ডিফারেন্স 90 ডিগ্রির জায়গায় অন্য কিছু দেওয়া থাকতো তাহলেও তোমরা এই প্রসেসটা অ্যাপ্লাই করতে পারতে। সিম্পলি তোমরা এগুলোকে ওয়েভের মধ্যে ধরতে পারো। ক্লাস 11-এ তোমরা ওয়েভের কনসেপ্ট পড়েছিলে, ওয়েভের সুপারপোজিশনে এই ধরনের কনসেপ্ট আমরা ইউজ করি, যে দুটো ওয়েভ যে যদি সুপারপোজ করে তাদের মধ্যে ফেজ ডিফারেন্স যদি ফাই থাকে তাহলে তাদের যে সুপারপোজিশনের যে ফর্মুলাটা, সেই ফর্মুলাটা আমি এখানে লিখে দিচ্ছি, তোমরা এই ফর্মুলাটাকে ইউজ করতে পারো। √ এখানে V1 স্কোয়ার প্লাস V2 স্কোয়ার প্লাস 2 V1 V2 cos phi, এই ফর্মুলাটা তোমরা ইউজ করতে পারো। এখানে ফাইয়ের জায়গায় 90 ডিগ্রি আমরা পুট করে দেবো, যেহেতু 90 ডিগ্রি ফেজ ডিফারেন্স আছে। ঠিক আছে, তাহলে আমরা ইজিলি ভি নটের ভ্যালুটা পেয়ে যাবো এবং সেটা আমরা ইউজ করে এখানে ক্যালকুলেশন করতে পারি। এই সেম ফর্ম্যাটে ক্যালকুলেশন হবে I1 এবং I2 যদি আমরা ক্যালকুলেট করি তাহলে। ঠিক আছে, তো এরপরে আমরা একটা অন্য টাইপের কোশ্চেন দেখবো, যেখানে RMS ভ্যালু ক্যালকুলেট করতে বলেছে, কিন্তু একটু অন্যরকম স্টাইলের। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। সেটা যদি বুঝতে পারো তবে ডেফিনেটলি একটা লাইক করবে আর ভিডিওটা সম্পূর্ণ দেখবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। তো এই ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট। যদি তোমাদেরকে এই ফর্মুলার উপর বেস করেই একটা কোশ্চেন দেওয়া হয় তাহলে দেখো কীরকম টাইপের কোশ্চেনটা হতে পারে। কোশ্চেনটা হতে পারে এরকম টাইপের যে ভি ইজ ইকুয়াল টু, হয়তো দিল যে V1 সাইন ওমেগা টি এটা প্লাস V2 সাইন ওমেগা টি প্লাস π/4, এরকম টাইপের হয়তো তোমাদেরকে দিল। ঠিক আছে, দুটো আলাদা আলাদা ভোল্টেজ, এদের মধ্যে ফেজ ডিফারেন্স রয়েছে কত? ফেজ ডিফারেন্সটা এখানে π/4। তাহলে আমরা এই কনসেপ্টটাকে ইউজ করে খুব ইজিলি সলভ করতে পারি। আমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য এটা বহুত কাজের। ঠিক আছে, খুব ইজিলি এরকমভাবে সলভ করতে পারি। কি আমরা ফাই তো পেয়ে গেছি এখানে, যে ফাইয়ের ভ্যালুটা, সেই ফাইয়ের ভ্যালুটা কত? ফাইয়ের ভ্যালুটা হচ্ছে π/4। এই ফাইয়ের ভ্যালুটাকে আমরা ইউজ করব এই কোশ্চেনটাকে এখানে ভি নটে ক্যালকুলেট করবার জন্য। ঠিক আছে, সিম্পলি আমাদের ভি নট ইজ ইকুয়াল টু আসবে কি √ আমাদের এখানে V1 তার স্কোয়ার প্লাস V2 তার স্কোয়ার প্লাস 2 ইন্টু V1 V2 এটা ইন্টু cos π/4 মানে হচ্ছে 1/√2। ঠিক আছে, তাহলে এখানে আমরা ইজিলি √2 একটা পেয়ে যাব। তাহলে আমাদের ভি নটের ভ্যালুটা আমরা এখান থেকে ইজিলি ক্যালকুলেট করতে পারবো। V1 স্কোয়ার প্লাস V2 স্কোয়ার প্লাস √2 V1 ইন্টু V2। ঠিক আছে, এইটা চলে আসবে আমাদের ভি নট। আর বাকি VRMS ক্যালকুলেট করবার জন্য আমরা নর্মাল যে ফর্মুলাটা জানি সেই ফর্মুলাটাকে ইউজ করব, যে VRMS ইজ ইকুয়াল টু ভি নট ডিভাইডেড বাই √2 অ্যান্ড হিয়ার ইজ আওয়ার ভি নট। ওকে, এই ভি নটটাকে এখানে পুট করে দেবো। এখানে পুট করে দিলেই আমরা ইজিলি VRMS ক্যালকুলেট করতে পারবো। ওকে, আশা করি এই ফর্মুলাটার ইউজ তোমরা বুঝতে পারলে। এবার আমরা আবার VRMS ক্যালকুলেট করব এবং সেই VRMS থেকে একটা নতুন জিনিসও শিখব। নতুন জিনিসটা কি? নতুন জিনিসটা হচ্ছে ফর্ম ফ্যাক্টর। ঠিক আছে, নতুন জিনিসটা হচ্ছে ফর্ম ফ্যাক্টর। আমি লাস্ট লেকচারে তোমাদেরকে বলেছিলাম যে ফর্ম ফ্যাক্টরের ডেফিনেশন বলবো এবং তার কনসেপ্টটাকে বোঝার চেষ্টা করব। তো কনসেপ্টটা কি? কনসেপ্টটা বহুত ইজি। কনসেপ্টটা হচ্ছে ফর্ম ফ্যাক্টর। সো হোয়াট ইজ ফর্ম ফ্যাক্টর? ফর্ম ফ্যাক্টর আমরা ক্যালকুলেট করতে চাইছি। তো ফর্ম ফ্যাক্টর জিনিসটা কি? এখানে এই যে ফর্ম ফ্যাক্টর এটা কি রিপ্রেজেন্ট করে? এটা রিপ্রেজেন্ট করে, এর সিগনিফিকেন্স হচ্ছে দিস gives us information about the waveform of the alternating voltage. ওকে, তো অল্টারনেটিং ভোল্টেজের যে ওয়েভ ফর্মটা, সেই ওয়েভ ফর্ম সম্পর্কে আমাদেরকে আইডিয়া দেয় এই ফর্ম ফ্যাক্টর। ঠিক আছে, সেই ওয়েভ ফর্মটা সম্পর্কে আমাদেরকে আইডিয়া দেয় এই ফর্ম ফ্যাক্টর।
তো এবার এই ফর্ম ফ্যাক্টর যদি আমাদেরকে ক্যালকুলেট করতে হয়, ফর্ম ফ্যাক্টর আমরা কী করে ক্যালকুলেট করব? ফর্ম ফ্যাক্টরকে আমরা এফ দিয়ে রিপ্রেজেন্ট করি, ঠিক আছে? ফর্ম ফ্যাক্টরকে আমরা এফ দিয়ে রিপ্রেজেন্ট করি। এই ফর্ম ফ্যাক্টর ক্যালকুলেট করতে গেলে আমাদেরকে যে অ্যাভারেজ ভোল্টেজটা আছে, মানে হাফ সাইকেল অ্যাভারেজ যেটা আমরা করি, হাফ সাইকেল অ্যাভারেজ ভোল্টেজের ভ্যালু কত তোমরা একটু মনে করে বলো, 2v0/π। ভেরি গুড, 2v0/π এই হচ্ছে হাফ সাইকেল অ্যাভারেজের ভ্যালু, ঠিক আছে? আর আরএমএস এর ভ্যালু কত? আরএমএস এর ভ্যালু হচ্ছে v0/√2, ঠিক আছে? আরএমএস এর ভ্যালু হচ্ছে v0/√2। এবার এই যে ভিআরএমএস আমি যেটা পেয়েছি, ভিআরএমএস যেটা এসেছে, এই ভিআরএমএস এর সঙ্গে আমি যদি এই ভি অ্যাভারেজ, হাফ সাইকেল অ্যাভারেজ, এদের আমি রেশিও ক্যালকুলেট করি, এর যদি আমি রেশিও ক্যালকুলেট করি তাহলে কি পাবো? এর রেশিও ক্যালকুলেট করলে কি পাবো, এটা হচ্ছে কোশ্চেন। কি পাওয়া যাবে যদি আমি এই অ্যাভারেজটাকে ভিআরএমএস দিয়ে ভাগ করি? ঠিক আছে, কি করব, এর অ্যাভারেজটাকে, হাফ সাইকেল অ্যাভারেজকে আমি যদি ভিআরএমএস দিয়ে ভাগ করব, ঠিক আছে? সিম্পল, তোমরা নিশ্চয়ই খাতাপত্র নিয়ে বসেছো, খাতাপত্র নিয়ে একটুখানি ক্যালকুলেট করো, ভিডিওটা পজ করে। সিম্পলি আসবে ক্যালকুলেশন একটা 2v0/π, এটা ইনটু এখানে আরএমএস দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে √2টা উপরে চলে যাবে আর এখানে v0 নিচে চলে আসবে। তো v0 কেটে যাবে, উপরে চলে আসবে 2√2, এটা ডিভাইডেড/π। তো 2√2/π এই জিনিসটা আমাদের এখান থেকে পাওয়া যাবে। জাস্ট এ মিনিট, এখানে একটা চেঞ্জ হবে, এটা হবে VRMS/V average, তো VRMS এর ভ্যালু হচ্ছে v0/√2, এখানে হয়ে যাবে 2v0/π। পুরোটাকে যদি আমি ক্যালকুলেট করি তাহলে দেখতে পাওয়া যাবে যে আমরা আনসার পাবো π/2√2। এই π/2√2, তোমরা পাই এর ভ্যালু জানো 3.14, √2 এর ভ্যালু জানো 1.4, তার মানে 1.4 × 2 মানে 2.8 হয়ে যাবে, ওখানে 3.14 আছে। পুরোটা ক্যালকুলেশন করে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে 1.11, এই জিনিসটা পাওয়া যাবে। এটা হচ্ছে ফর্ম ফ্যাক্টর। এটা কোন ভোল্টেজের জন্য করেছি? সব থেকে ইম্পর্টেন্ট কথা, এটা তোমাদেরকে মেনশন করতে হবে যে এটা হচ্ছে একটা সাইনোসয়েডাল ভোল্টেজের জন্য, ওকে? সাইনোসয়েডাল ভোল্টেজের জন্য, ঠিক আছে? সাইন বা কস, ঠিক আছে? মানে যে ওয়েভ ফর্মটা আছে হয় সাইন থাকবে অর কোসাইন থাকবে, এরকম ভোল্টেজের জন্য আমরা এই জিনিসটা করছি। মানে বেসিক্যালি আমরা বলতে পারি সাইনোসয়েডাল ভোল্টেজের জন্য, সাইন অর কোসাইন টাইপের ভোল্টেজের জন্য ফর্ম ফ্যাক্টর 1.11 হয়। এবার তার মানে ফর্ম ফ্যাক্টর আমাদেরকে কি রিপ্রেজেন্ট করছে? ফর্ম ফ্যাক্টরের ভ্যালুটা এই 1.11 লিখে দিলে আমরা এটা জানতে পারবো যে ভোল্টেজটা আছে সেই ভোল্টেজটা কেমন। সেই ভোল্টেজটা হচ্ছে একটা সাইনোসয়েডাল ভোল্টেজ, এরকম টাইপের, ঠিক আছে? এবার প্রশ্নটা হচ্ছে যে যদি ওয়েভ ফর্ম চেঞ্জ হয় তাহলে কি ফর্ম ফ্যাক্টর চেঞ্জ হয়? সেটাই আমরা এবার চেক করে দেখব যে হ্যাঁ, ওয়েভ ফর্ম চেঞ্জ হলে ফর্ম ফ্যাক্টর চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না, ঠিক আছে? কিসের আমরা ফর্ম ফ্যাক্টর ক্যালকুলেট করব? এটা স্কোয়ার ওয়েভ ফর্মের ফর্ম ফ্যাক্টর ক্যালকুলেট করব, ঠিক আছে? স্কোয়ার এসি ভোল্টেজ নেব এবং সেখান থেকে তার ফর্ম ফ্যাক্টরটাকে ক্যালকুলেট করব। এটা স্কোয়ার ভোল্টেজ, তোমরা এঁকে নাও। আগের দিন আমি দেখিয়েছিলাম স্কোয়ার, দেখিয়েছিলাম ট্রায়াঙ্গুলার, দেখিয়েছিলাম, ঠিক আছে? এটা স্কোয়ার ভোল্টেজ, এখানে এই হচ্ছে এটা স্কোয়ার ভোল্টেজ। এখানেও আমাকে হাফ সাইকেল অ্যাভারেজ নিতে হবে, ঠিক আছে? এইখানে ভোল্টেজটা এখানে ভি রেখেছি, এখানে টাইম রাখবো টি, এইখানকার যে টাইমটা এটা হচ্ছে টাইম পিরিয়ড বাই 2, এখানে হচ্ছে ফুল টাইম পিরিয়ডটা, এখানকার ভোল্টেজটা হচ্ছে v0, ঠিক আছে? এইখানকার ভোল্টেজটা হচ্ছে -v0। তাহলে আমি এখানে যদি অ্যাভারেজ বার করি, কার অ্যাভারেজ বার করব? হাফ সাইকেলের অ্যাভারেজ বার করব। তো ওরা অ্যাভারেজের ফর্মুলা অলরেডি জানো। অ্যাভারেজের ফর্মুলা আমি যে কোনো ফাংশনের জন্য অ্যাভারেজের ফর্মুলা ক্যালকুলেট করে বলে দিয়েছিলাম যে যদি এফ একটা ফাংশন হয় তার অ্যাভারেজ যদি ক্যালকুলেট করতে হয় তাহলে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট 1/b - a, এটার ইন্টিগ্রেশন আমাকে করতে হবে a থেকে b পর্যন্ত fx dx, এই জিনিসটা করতে হবে। এটা হচ্ছে অ্যাভারেজ ক্যালকুলেশন ফর্মুলা। এই ফর্মুলাটাকে আমরা এখানে ইউজ করব। তো এখানে বেসিক্যালি হাফ সাইকেল অ্যাভারেজ যদি ক্যালকুলেট করি পুরোটাই v0 ছিল, কোনো রকম কোনো চেঞ্জেসের মধ্যে নাই, ঠিক আছে? তার মানে পুরোটাই আমার এখানে v0 হয়ে গেল। এটা ডিভাইডেড বাই আমি ইন্টারভ্যালটা নেবো। ইন্টারভ্যালটা কত? t/2 - 0, সরি t/2, 0 থেকে স্টার্ট হচ্ছে, t/2 শেষ করছে, হাফ সাইকেল অ্যাভারেজ ক্যালকুলেট করছি।
তাহলে এখানে চলে আসবে 2v0 এটা ডিভাইডেড বাই টি। ওকে, এটা হচ্ছে আমাদের হাফ সাইকেল অ্যাভারেজের ভ্যালু। এইবার যদি আমরা এখান থেকে ক্যালকুলেট করি VRMS, তো VRMS এর স্কোয়ার যদি আমরা করি তাহলে প্রথমে তো এই ওয়েভ ফ্রন্ট, এই যে ওয়েভ ফর্মটা আছে এটা আমাকে স্কোয়ার করতে হবে। স্কোয়ার করলে দেখতে কেমন হবে নিশ্চয়ই তোমরা জানো যে এই যে নেগেটিভ পোর্শনটা আছে, নেগেটিভ পোর্শনটা থাকবে না, নেগেটিভ পোর্শন, কারণ স্কোয়ার করলে কোনো নেগেটিভ পার্ট থাকে না, তার মানে পুরো জিনিসটা এইরকম টাইপের হয়ে যাবে। আমি বলতে পারি এইখান থেকে এটা হয়ে যায় T/2, এটা হচ্ছে T, তার মানে এই পুরো ভোল্টেজটা হয়ে যাবে V0, ঠিক আছে। আর এখানে আরেকটা জিনিস ব্যাপার, এখানে dx দিয়ে গুণ হয়েছিল, তো এখানেও আমরা টাইমটা দিয়ে গুণ হবে, T/2 দিয়ে গুণ হবে, তাহলে এখানেও T/2 দিয়ে গুণ হবে। T/2 দিয়ে যদি গুণ করি তাহলে T ক্যান্সেল আউট করছে, 2 ক্যান্সেল আউট করছে, এখানে পড়ে আসবে V0, ঠিক আছে। তার মানে এখানেও আমি এখানে যেমন dx fx dx হয়েছিল V0 dt এরকম ফর্ম্যাটে যাবে, সেরকম এখানেও আমি সেই সেম ফর্ম্যাটটাকে আমরা ইউজ করব, এবং এই সেম ফর্ম্যাটটাকে ইউজ করে এই ক্যালকুলেশনটা আমি এখানে করে দেখাচ্ছি। এই ক্যালকুলেশনটাকে আমি এখানে করে দেখাচ্ছি VRMS এর জন্য। VRMS এর ফর্মুলাটাকে এখানে লিখে দিই, এখানে RMS তার স্কোয়ার, এটা যদি করি তাহলে আমাকে f স্কোয়ার করতে হবে, dx করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে a থেকে b পর্যন্ত, আর ইন্টারভ্যালটা দিয়ে ভাগ করতে হবে। এখানে V0 স্কোয়ার, এখানে যে ইন্টারভ্যালটা আছে সেই ইন্টারভ্যালটা তো থেকেই যাচ্ছে, ঠিক আছে, মানে এই V0 স্কোয়ার, এখানে V0 স্কোয়ার হয়ে গেছে, তাহলে আমাদের পুরো ব্যাপারটা যেটা হচ্ছে V0 স্কোয়ার থাকবে, ওটা একটা কনস্ট্যান্ট, তাহলে ইন্টিগ্রেশনের ভেতরে শুধুমাত্র dx এর জায়গায় এখানে তো ভ্যারিয়েবল dt, তাই টাইমটা থাকছে, বুঝতে পারছিস তো ব্যাপারটা। জাস্ট এখানে dx ছিল, এখানে dx এর জায়গায় dt আসছে, টাইম আছে, কারণ এখানে টাইমটার সঙ্গে ভ্যারি করছে। এখানে আমি fx নিয়েছিলাম, এখানে অ্যাকচুয়ালি তো fx তো নয়, এখানে টাইমের সাথে ভ্যারি করছে, তাই টাইমটা আসছে। ওকে, তাহলে এখানে টাইমটা যদি আমি নিই তাহলে টাইম ইন্টারভ্যালটা এখানে চলে আসবে T/2 ইন্টু -0, এটা চলে আসবে। আর ওই সেম জিনিসটা দিয়ে এটা ভাগ হবে, এইটার সঙ্গে এটা ভাগ হয়ে গেল, তাহলে V0 এর স্কোয়ার আসবে। তাহলে VRMS এর স্কোয়ার যদি আমি ওটা পেয়ে যাই তাহলে VRMS সমান কি হয়ে যাবে, VRMS সমান আসবে V0। এইবার যদি আমরা ফর্ম ফ্যাক্টর ক্যালকুলেট করি, যেটার ফর্মুলা তোমাদেরকে আমি এখনই বললাম, কি ছিল ফর্মুলাটা, VRMS ডিভাইডেড বাই V অ্যাভারেজ হাফ সাইকেলের জন্য এটা ক্যালকুলেট করবো। এটাও V0 আসবে, এটাও V0 আসবে, এটা ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে। তাহলে এখান থেকে খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেনও করা যেতে পারে। একটা হচ্ছে এইচএস এর জন্য খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে একটা স্কোয়ার ওয়েভ ফর্মের জন্য ফর্ম ফ্যাক্টর 1 হয়, এটা প্রুভ করো। খুব ইম্পর্টেন্ট একটা ভালো কোশ্চেন, ঠিক আছে। আর সাথে সাথে একটা স্কোয়ার ওয়েভ ফর্ম তোমাদেরকে এই ধরনের কোশ্চেন কম্পিটিটিভ এক্সামও দিতে পারে, যে একটা স্কোয়ার ওয়েভ ফর্ম এঁকে দিল, দেন তোমাকে বললো ফর্ম ফ্যাক্টর ক্যালকুলেট করো, ঠিক আছে। তো এরকমভাবে ফর্ম ফ্যাক্টর ক্যালকুলেট করবে, এবং আমরা দেখতে পাচ্ছি যে ওয়েভ ফর্মটা চেঞ্জ হয়ে যাওয়ার জন্য ফর্ম ফ্যাক্টর চেঞ্জ হয়ে গেল, দ্যাটস ওয়াই এটাকে ফর্ম ফ্যাক্টর বলা হচ্ছে। তার মানে ফর্ম ফ্যাক্টর কি রিপ্রেজেন্ট করছে, ফর্ম ফ্যাক্টর ওয়েভ ফর্মকে রিপ্রেজেন্ট করছে, কীরকম দেখতে ওয়েভটা, ঠিক আছে, সেটা সাইনোসয়েডাল ওয়েভ না স্কোয়ার ওয়েভ না অন্য কিছু ফর্মের ওয়েভ, সেইটা রিপ্রেজেন্ট করছে ফর্ম ফ্যাক্টর, ঠিক আছে। তো এইটাও গেল আমাদের ফর্ম ফ্যাক্টর ব্যাপার। এবার নেক্সট আমরা যে জিনিসটা জানবো সেটাকে বলা হচ্ছে পিক ফ্যাক্টর। তো তোমরা নামটা শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে পিক ফ্যাক্টর বলতে কি বোঝানো হচ্ছে। পিক ফ্যাক্টর হচ্ছে পিক ভোল্টেজকে বা পিক কারেন্টকে যদি আমরা আরএমএস কারেন্ট দিয়ে ভাগ করে দিই বা আরএমএস ভোল্টেজ দিয়ে ভাগ করে দিই, তাহলে আমরা পাবো সেটাকে বলা হচ্ছে পিক ভোল্টেজ। অ্যান্ড পিক ভোল্টেজ আমাদেরকে কি রিপ্রেজেন্ট করে, পিক ভোল্টেজ যেটা রিপ্রেজেন্ট করে যে ওই পিক যে ইয়েটা মানে পিক কারেন্টটা বা পিক ভোল্টেজটা, আরএমএস ভোল্টেজ তোমরা অলরেডি জানো যে আরএমএস ভোল্টেজ অ্যাকচুয়ালি কী রিপ্রেজেন্ট করছে। আরএমএস ভোল্টেজ হচ্ছে ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট অফ, মানে কতটা ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট অফ কারেন্ট দিলে সেম অ্যামাউন্ট অফ হিট ক্রিয়েট হবে, সেটাকে রিপ্রেজেন্ট করে। তাহলে ওইটার সঙ্গে পিক যে ভোল্টেজ মানে ম্যাক্সিমাম যে ভোল্টেজটা আছে বা যা ম্যাক্সিমাম যে কারেন্টটা আছে সেটার একটা কম্প্যারিজন দেয়, ঠিক আছে। আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এর আরএমএস তো এত, তাহলে পিক হচ্ছে এত। মানে বেসিক্যালি এটা বোঝাচ্ছে যে যদি তুমি একটা এসি কারেন্টের ঝটকা খাও, ঠিক আছে, তাহলে সেই ঝটকা খেলে ম্যাক্সিমাম কত ভোল্টেজের শক লাগবে, ঠিক আছে। তো যেমন আমরা 220, 440 এ সমস্ত যদি ভোল্টেজের শক খাওয়ার কথা বলি, হ্যাঁ, তাহলে সেটা অ্যাকচুয়ালি মানে কত পিক ভোল্টেজটা কত সেইটা আমরা জানতে পারবো। হ্যাঁ, ডেফিনেটলি আমি শক খাওয়ার কথা জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য বললাম, শক খেয়ে ট্রাই করবার দরকার নেই, ঠিক আছে। তো যাই হোক, এবার আমরা যেটা বলবো সেটা হচ্ছে পিক ফ্যাক্টর। ফর্ম ফ্যাক্টর তো আমরা জানলাম, পিক ফ্যাক্টর। তো পিক ফ্যাক্টর তোমাদেরকে বললাম যে পিক ফ্যাক্টর হচ্ছে পিক ভোল্টেজ বা পিক কারেন্টের সঙ্গে আরএমএস ভোল্টেজ বা আরএমএস কারেন্টের একটা রেশিও, ঠিক আছে। এবং সাইনোসয়েডাল ভোল্টেজের জন্য আমরা সেটা ইজিলি পেয়ে যাব, পিক ফ্যাক্টর
তাহলে এই PF এটা পিক ফ্যাক্টরকে রিপ্রেজেন্ট করছে, কি বলছে পিক কারেন্ট বা পিক ভোল্টেজ যে V0, পিক আর RMS হচ্ছে V0/√2, এটা সাইনোসয়েডালের জন্য আমরা ক্যালকুলেট করছি, V0 ক্যালকুলেট করে ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে √2 হয়ে যাচ্ছে পিক ফ্যাক্টর। তার মানে আমরা বুঝতে পারছি যে পিক ফ্যাক্টর মানে কি, পিক ফ্যাক্টর মানে হচ্ছে পিক ভোল্টেজ বা পিক কারেন্ট I পিক এটা ডিভাইডেড বাই I RMS অর ভোল্টেজের পিক ডিভাইডেড বাই ভোল্টেজ RMS, এটা হচ্ছে পিক ফ্যাক্টরের ডেফিনেশন। তাহলে আমরা অল্টারনেটিভ কারেন্ট রিলেটেড বেশ কিছু কনসেপ্ট আমরা জানলাম, ঠিক আছে। পিক ফ্যাক্টর জানলাম, এই সমস্ত ফর্ম ফ্যাক্টর জানলাম। এইবার আমরা এই RMS কারেন্ট হলো, আমাদের RMS ভোল্টেজ হলো, এই সমস্ত কিছু হলো। এইবার আমাদের একটা নতুন কনসেপ্ট আমরা এখানে ইন্ট্রোডিউস করব, সেটা হচ্ছে একটা অল্টারনেটিভ ভোল্টেজকে, ওই অল্টারনেটিভ ভোল্টেজকে যখন আমরা সার্কিটে ইউজ করব, এবং সেই সার্কিট কম্পোনেন্টসগুলো কী কী, সার্কিট কম্পোনেন্টসগুলো তোমরা অলরেডি জানো যে ক্যাপাসিটার রয়েছে আপাতত, ঠিক আছে। সার্কিট কম্পোনেন্টস হিসেবে আমরা ইউজ করব ক্যাপাসিটার, পিওর ক্যাপাসিটারকে ইউজ করব, পিওর ইন্ডাক্টারকে ইউজ করব, আমরা ইউজ করব রেজিস্ট্যান্সকে ইউজ করব, ঠিক আছে। তো এই জিনিসগুলোকে আমরা ইউজ করে দেখব যে অল্টারনেটিভ ভোল্টেজ যদি ইউজ করি তাহলে তার ভেরিয়েশনস কীরকম আসছে, তার কারেন্ট আমরা কী করে ক্যালকুলেট করব, এবং সেখানে মানে এই ফেজের জন্য কোনো নতুন কিছু জিনিস আসছে কি আসছে না, ঠিক আছে। তবে এই সমস্ত জিনিস করার আগে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে ইম্পিডেন্স সম্পর্কে। ইম্পিডেন্স সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তো এই ইম্পিডেন্সটা অ্যাকচুয়ালি অনেকটা রেজিস্ট্যান্সের মতো, ঠিক আছে। এটা আমরা জেড দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করি, যে জেড দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে। এবং এই ইম্পিডেন্স ক্যালকুলেট করব কিভাবে, এটা ইকুয়াল টু হয় যেটা, সেটা হচ্ছে ভোল্টেজের RMS এটা ডিভাইডেড বাই কারেন্টের RMS, এটা যদি আমরা করি তাহলে আমরা পাবো ইম্পিডেন্স। ভোল্টেজ RMS ডিভাইডেড বাই কারেন্টের RMS, এই জিনিসটা করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ইম্পিডেন্স। তো তোমরা নর্মালি তোমরা এটা জানো যে ভোল্টেজ ডিভাইডেড বাই কারেন্ট ইজ ইকুয়াল টু রেজিস্ট্যান্স। সো এখানে ইম্পিডেন্সটা অনেকটা ওই রেজিস্ট্যান্সের মতো তোমরা কম্পেয়ার করতে পারো জিনিসটাকে, ঠিক আছে। বাট এটাকে আমরা ক্যালকুলেট করব কিভাবে এটা চলবে, এই সমস্ত কিছু ডিপেন্ড করছে এই ভোল্টেজ, যে ভোল্টেজগুলো অ্যাক্ট করছে বা যে কম্পোনেন্টগুলো নিয়েছি আমরা সার্কিটে, সেই কম্পোনেন্টের জন্য ভোল্টেজ কারেন্টের ফেজ ডিফারেন্স খুব ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করে, ঠিক আছে। তার কারণ তোমরা জানো যে VRMS IRMS এগুলো ক্যালকুলেট করবার জন্য যে সুপারপজিশনটা হচ্ছে, সেই সুপারপজিশনে আমরা ফেজ ডিফারেন্সটাকে খুব ইম্পর্ট্যান্ট একটা রোল দিয়েছি, ঠিক আছে। তোমরা দেখলে কিছুক্ষণ আগে যখন RMS ভোল্টেজ আমি ক্যালকুলেট করলাম তখন দুটো আলাদা আলাদা ভোল্টেজের সুপারপজিশন ফর্মেটে ছিল, তো তাদের আমরা ফেজ ডিফারেন্সটাকে ক্যালকুলেট করে তবে কিন্তু জিনিসটাকে এগিয়ে নিয়ে গেছি, ঠিক আছে, তা না হলে নয়। তো এবার এই ইম্পিডেন্সের কনসেপ্টটাকে আমরা ইউজ করব আস্তে আস্তে, ঠিক আছে। এই ইম্পিডেন্সের কনসেপ্টটাকে ইউজ করব, সাথে সাথে আমাদেরকে আরেকটা কনসেপ্ট ইউজ করতে হবে, সেটা হচ্ছে পাওয়ারের কনসেপ্ট। পাওয়ার কি করে ক্যালকুলেট করতে হবে, পাওয়ার, এখানে পাওয়ারটাও অ্যাজ এ ফাংশন অফ টাইম চলে আসবে, এবার অ্যাজ এ ফাংশন অফ টাইম যদি পাওয়ারকে আমরা নিয়ে নিই, যে পাওয়ারটা যদি টাইমের ফাংশন হিসেবে আসে তাহলে আমরা কি করে ক্যালকুলেট করব। ডেফিনেটলি এইটুকু তোমরা আন্দাজ করতেই পারছো যে কারেন্টের সঙ্গে ভোল্টেজের যে টাইম, ভোল্টেজ অ্যাজ এ ফাংশন অফ টাইম অ্যান্ড কারেন্ট অ্যাজ এ ফাংশন অফ টাইম, এদেরকে প্রোডাক্ট করেই আমরা এই পাওয়ারটাকে ক্যালকুলেট করব। তো এর জন্য আমরা দুটো কারেন্ট, একটা কারেন্টকে এবং একটা ভোল্টেজকে কনসিডার করছি, এবং তাদের মধ্যে একটা ফেজ ডিফারেন্সও আমরা কনসিডার করছি। কীরকম টাইপের ফেজ ডিফারেন্স নেবো দেখো, যদি আমরা এখানে IT এটা ইজ ইকুয়াল টু এরকমভাবে নিই I0 সাইন ওমেগা টি প্লাস ফাই, ঠিক আছে। আর ভোল্টেজটাকে যদি এরকম নিই VT ইজ ইকুয়াল টু V0 সাইন ওমেগা টি, তাহলে এদের মধ্যে ফেজ ডিফারেন্স তো আমরা পেয়ে যাচ্ছি ফাই, ঠিক আছে, ফাই, এদের মধ্যে আমরা ফেজ ডিফারেন্স পেয়ে যাচ্ছি। এই কনসেপ্টটাকে আমরা এখানে ইউজ করে দেবো। তাহলে কি আসবে, এই PT এটার ভ্যালু কি আসবে, এটা পুরোপুরি বোর্ডটাকে মুছে একটু ঠিকভাবে লেখার চেষ্টা করি, তাহলে অনেকটা ক্লিয়ার হবে ব্যাপারটা।
তাহলে কি আসছে যে পাওয়ার অ্যাজ এ ফাংশন অফ টি এখানে আই নট আসবে ইন্টু ভি নট আসবে, আর সাথে আমরা কারেন্টের জন্য নিয়েছি সাইন ওমেগা টি প্লাস ফাই, আর যে ভোল্টেজ নিয়েছি ভোল্টেজের জন্য নিয়েছি আমরা সাইন ওমেগা টি। ঠিক আছে, এইরকম ফর্মেটে জিনিসটা চলে আসবে। এবার এরকম ফর্মেটে জিনিসটা আসার পরে আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে এই যে সাইন মানে সাইন ওমেগা টি প্লাস ফাই আর সাইন ওমেগা টি এই দুটোকে একটুখানি সলভ করবার চেষ্টা করব, মানে একটু সিম্পলিফাই করবার চেষ্টা করবো। তার জন্য এটাকে 2 দিয়ে ভাগ করে এটাকে 2 দিয়ে গুণ করে দেবো এবং সাইন ওমেগা টি প্লাস ফাই ইন্টু সাইন ওমেগা টি এরকম ফর্মেটে জিনিসটাকে নিয়ে নেব। এবার এখানে 2 ইন্টু সাইন এ সাইন বি এই জিনিসটা এসেছে। তো এই সাইন 2 ইন্টু সাইন এ সাইন বি 2 ইন্টু সাইন এ সাইন বি এরকম ফর্ম্যাটে যখন চলে আসবে তখন আমরা কি মানে এর ফর্মুলাটা কি, আশা করি তোমরা ট্রিগোনোমেট্রি তোমরা ফর্মুলা পড়েছো, এবং যদি তোমরা বাই চান্স ফর্মুলা ভুলে গিয়ে থাকো তাহলে এতটুকু তো নিশ্চয়ই মনে আছে যে কস এ প্লাস বি আর কস এ মাইনাস বি এর ফর্মুলা। কস এ প্লাস বি এর ফর্মুলা কী ছিল? কস এ প্লাস বি এর ফর্মুলা ছিল কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, আর কস এ মাইনাস বি এর ফর্মুলা কী ছিল? কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। এবার যদি তোমরা কস এ মাইনাস বি থেকে কস এ প্লাস বিকে মাইনাস করে দাও, ঠিক আছে, জাস্ট এই ফর্মুলা দুটো লিখে মাইনাস করে দাও, তাহলে দেখো চলে আসছে 2 ইন্টু সাইন এ সাইন বি। তার মানে কস এ মাইনাস বি এটা মাইনাস কস এ প্লাস বি, এই জিনিসটা আমাকে করতে হবে। এইখান থেকে আমি এটাকে যদি এ মনে করি, এটাকে যদি বি মনে করি, তাহলে আমরা কি লিখবো? আই নট ভি নট এটা ইজ ইকুয়াল টু কস এ মাইনাস বি, তার মানে কস ফাই, এটা মাইনাস কস এ প্লাস বি মানে 2 ওমেগা টি এটা প্লাস ফাই, এই জিনিসটা চলে আসবে। এবার দেখো এর মধ্যে ভ্যারি করবে কে? এ ভ্যারি করবে, এ তো ভ্যারিয়েবল নয়, কস ফাই তো কনস্ট্যান্ট জিনিস চলে এসেছে, ফাই তো ফেজ ডিফারেন্স। এবার দেখো এখানে বাই 2টা তো আগে থেকে ছিল, এবার আমি কি করব? এইটা আমি পাওয়ারের এক্সপ্রেশন পেয়ে গেছি, এবার আমি অ্যাভারেজ পাওয়ার ক্যালকুলেট করব। অ্যাভারেজ পাওয়ার যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এই যে কস ওমেগা টি এটাকে যদি আমি ফুল সাইকেল অ্যাভারেজ ক্যালকুলেট করে নিই তাহলে কি আসবে? এটা 0 চলে আসবে, এটা 0 চলে আসবে, কারণ কসের গ্রাফ দেখতে কেমন? কসের গ্রাফ দেখতে এরকম টাইপের। এবার ফুল সাইকেল যদি ক্যালকুলেট করি যতটা প্লাস আছে ততটাই মাইনাস আছে, তাহলে এটা ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে, এবং ক্যান্সেল হয়ে গিয়ে আমি ফুল সাইকেল অ্যাভারেজে পেয়ে যাবো কি? ফুল সাইকেল অ্যাভারেজে কী পাবো? এটা 0 চলে আসবে, এটা 0 চলে আসবে। এটা যদি 0 চলে আসে তাহলে আমরা পাওয়ারের অ্যাভারেজ ভ্যালু পাবো আই নট ইন্টু ভি নট এটা বাই 2 এটা ইন্টু কস ফাই। খুব ইম্পর্টেন্ট একটা ফরম্যাট। এবার পাওয়ার অ্যাভারেজ এটা ইজ ইকুয়াল টু আমি এটাকে এরকমভাবে লিখতে পারি আই নট বাই √2 ভি নট বাই √2 এটা ইন্টু কস ফাই। এবার আই নট বাই √2 কী বলা হয় জানো? তুমি নিশ্চয়ই জানো, IRMS। ভি নট বাই √2 হচ্ছে VRMS। তাহলে পি অ্যাভারেজের আমরা এক্সপ্রেশন পেয়ে যাচ্ছি IRMS VRMS এটা ইন্টু কস ফাই। এই হয়ে যাচ্ছে আমরা অ্যাভারেজ পাওয়ারের এক্সপ্রেশন। তার মানে আমি যদি কারেন্ট আর ভোল্টেজের মধ্যে ফেজ ডিফারেন্সটা জানতে পারি, বাস এতটুকুই আমার কাজ, যে কারেন্ট আর ভোল্টেজের মধ্যে ফেজ ডিফারেন্সটাকে ক্যালকুলেট করো, তাহলে আমি অ্যাভারেজ পাওয়ার ক্যালকুলেট করে নিতে পারবো। এই সমস্ত জিনিসগুলো আমাদের অল্টারনেটিভ কারেন্ট বিভিন্ন সার্কিটে ইউজ করে ক্যালকুলেট করবার আগে আমাদের এই জিনিসগুলো জানা দরকার ছিল। সেই জিনিসগুলো আমি তোমাদেরকে জানিয়ে দিলাম এই দুটো লেকচারে। এরপরে একটা ছোট্ট এক্সাম্পল নেব যে হ্যাঁ এদের ইউজ আমি করতে পারছি, তারপরে আমরা স্টেপ বাই স্টেপ আরও অনেক জিনিস শিখব, ঠিক আছে। তার জন্য চ্যানেলটাকে তোমাকে সাবস্ক্রাইব করতে হবে এবং ডেফিনেটলি নেক্সট যে লেকচার্সগুলো আসবে অল্টারনেটিভ কারেন্টের সেই লেকচার্সগুলোকে দেখতে হবে, আর আমাকে ইন্সপায়ার করবার জন্য একটু শেয়ারও করে দিও, ঠিক আছে। তো চলো দেখা যাক, আমি এদের যে জিনিসগুলো জানতে পেরেছি তাদের একটু ইউজটাও করে নিই। ইম্পিডেন্স সম্পর্কে জানলাম, অ্যাভারেজ পাওয়ার জানলাম, এই দাদা অনেক কিছু জেনে গেছি, ঠিক আছে। এই একটু ব্যবহারটা করে দেখা, যে এত কিছু জানলাম তো এবার কি করবো, এদেরকে খাবো না মাথায় দেবো, দেখা যাক। মাথায় যদি নিতে পেরেছো ঠিকভাবে তাহলে হজমও হয়ে যাবে আর ইউজও খুব ভালো করতে পারবে, ঠিক আছে। তো সব থেকে আগে আমরা যেটা করব সেটা হচ্ছে রেজিস্টিভ সার্কিট, ঠিক আছে। এটা রেজিস্ট্যান্স নেবো নর্মাল, ঠিক আছে, খুব নর্মাল, বহুত ইজি, ঠিক আছে।
কি করব, সিম্পল রেজিস্ট্যান্স সার্কিট নিচ্ছি আমরা। তার মানে পুরো জিনিসটাতে কি রয়েছে, পুরো জিনিসটাতে রয়েছে যেটা, সেটা হচ্ছে এই হচ্ছে রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সের এখানে আমরা একটা অল্টারনেটিভ ভোল্টেজকে ইউজ করব, এইভাবে রিপ্রেজেন্ট করা হয় তাকে, এবং V as a function of t is equal to V naught sin ওমেগা টি, এরকমভাবে লিখবো। এই যে রেজিস্ট্যান্সটা আছে, রেজিস্ট্যান্সটা হচ্ছে এই রেজিস্ট্যান্সটা হচ্ছে R, ঠিক আছে। আমাকে এর কারেন্টটাকে ক্যালকুলেট করতে হবে, কারেন্ট অ্যাজ এ ফাংশন অফ টি ফরম্যাটে ক্যালকুলেট করতে হবে। তাহলে কারেন্ট ক্যালকুলেট করব কিভাবে, সিম্পল, আপাতত V অ্যাজ এ ফাংশন অফ টি একে R দিয়ে ভাগ করে দাও, এটা ছাড়া তো এখানে কিছু নাই, R দিয়ে ভাগ করে দাও, কোনো প্রবলেম নাই। কি পাবো, এই জিনিসটা পাবো, V নট বাই R, এটাকে আমরা কি বলবো, পিক কারেন্ট বলবো এটাকে আমরা। এটাকে আমরা পিক কারেন্ট বলবো, আর এইটা হয়ে যাবে কারেন্টের এক্সপ্রেশন। এবার এই যে ভোল্টেজের এক্সপ্রেশন আছে আর এই যে কারেন্টের এক্সপ্রেশন আছে, এই দুটো এক্সপ্রেশনে যদি আমি গ্রাফ প্লট করি কীরকম পাবো, দেখো এই জিনিসগুলোই তোমাদেরকে শিখতে হবে ভালোভাবে, কনসেপচুয়ালি শিখতে হবে, শুধু পড়লে হবে না, ঠিক আছে, বুঝতে হবে, ডাউট থাকলে কমেন্ট করতে হবে, ঠিক আছে। এবার দেখো কি হবে পুরো ব্যাপারটা, ভোল্টেজটাকে আমি এভাবে ড্র করে নিলাম, এই হলো ভোল্টেজ, ঠিক আছে। ভোল্টেজ এটা হচ্ছে আমার পিক ভোল্টেজটা V নট, আর এটা হচ্ছে এই সাইডে মাইনাস V নট। এবার সাথে সাথে আমাদেরকে কারেন্টটাকেও আঁকতে হবে, কারেন্টটা আমি কমে গেছে এটাই ধরে নেবো, যেহেতু ডিভাইড হয়েছে তাই কমে গেছে এটাই ধরে নেবো। এবার তুমি যদি বলো যে আচ্ছা রেজিস্ট্যান্স যদি 1/2 হতো তাহলে তো এই ম্যাগনিটিউডটা বেড়ে যেত না, হ্যাঁ বাবা হতো, ডেফিনেটলি হতো, কিন্তু আমি এখানে যেটা দিচ্ছি V নট বাই R ভাগ করে দিচ্ছি, তো সিম্পলি আপাতত আমি মানে ডায়াগ্রাম তোমাকে আঁকতে হবে, তার জন্য আমি এখানে ম্যাগনিটিউডটা কমে গেছে এটা ধরেই আঁকবো, ঠিক আছে। তো সেইটাই আমি এখানে নিচ্ছি। এবার দেখো এই যে কারেন্ট আছে আর এই যে ভোল্টেজ আছে এদের মধ্যে কোনো ফেজ ডিফারেন্স নাই। ফাইয়ের ভ্যালু কত, ফাইয়ের ভ্যালু হচ্ছে 0, ফাইয়ের ভ্যালু হচ্ছে 0। ফাইয়ের ভ্যালু যদি 0 হয় তাহলে আমাকে অ্যাভারেজ পাওয়ার যদি ক্যালকুলেট করতে হয় আমি সিম্পলি পাবো I নট বাই √2 তো V নট বাই √2 ইজ ইকুয়াল টু I নট V নট বাই 2, মানে পিক পাওয়ার I নট ইন্টু V নট তো পিক পাওয়ার হয়ে যাচ্ছে, পিক পাওয়ার এটা বাই 2, এইটা হয়ে যাচ্ছে অ্যাভারেজ পাওয়ারের ভ্যালু, ঠিক আছে। আর যদি কোনো কারণে এই ওমেগা টি আর এই যে এখানে V নট আর এই যে I নট এদের মধ্যে মানে VT অ্যান্ড IT এদের মধ্যে ফেজ ডিফারেন্স আলাদা আলাদা হওয়ার জন্য আমরা অ্যাভারেজ পাওয়ার আলাদা আলাদা পাবো। অ্যাভারেজ পাওয়ার আমরা 0 পর্যন্ত পেতে পারি, এবং 0 কোথায় পাবো, পিওর ইন্ডাক্টর অ্যান্ড পিওর ক্যাপাসিটরের জন্য 0 পাবো। তাদের ইউজ, তারা কিভাবে 0 হচ্ছে, এই সমস্ত কিছু জানবার জন্য তোমাদেরকে দেখতে হবে লেকচার 3। সো ওয়েট ফর মাই নেক্সট লেকচার, লেকচার 3। এতটা পর্যন্ত করালাম, এই রিলেটেড কিছু প্রবলেমস তোমরা বইয়ে দেখতে পারো, যার কাছে যা বই আছে সেই প্রবলেমস তোমরা দেখতে পারো, আর ডেফিনেটলি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে। আর এই চ্যানেলে শুধুমাত্র যে 11-12 ভিডিওস থাকে তা নয়, এই চ্যানেলে একদম ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ফিজিক্স, ইঞ্জিনিয়ারিং ফিজিক্স, ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স, এই সমস্ত কিছুর ভিডিও এই চ্যানেলে অ্যাভেলেবেল হয়ে যাবে, ঠিক আছে। ইঞ্জিনিয়ারিং ফিজিক্সের ভিডিও অলরেডি আছে, আর ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স আর অন্যান্য বিভিন্ন সাবজেক্টের ইঞ্জিনিয়ারিং রিলেটেড ভিডিওসও এই চ্যানেলে আসবে 1 by 1, ঠিক আছে। সো এই চ্যানেলটা তোমরা এখন যদি সাবস্ক্রাইব করো তোমরা পুরো কলেজ পর্যন্ত কাজে লেগে যাবে, ঠিক আছে। সো খুব ইম্পর্টেন্ট চ্যানেল, সো সাবস্ক্রাইব ইট, একদম সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং শেয়ার, ডেফিনেটলি শেয়ার ইট।